আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ফেরাতে, আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসানোর জন্য দিল্লির যে চাণক্য নীতি বা কূটকৌশল, এটির সর্বোচ্চ বাস্তবায়ন এই মুহূর্তে চলছে। তারা একদিকে বাংলাদেশে যে কনসুলেট অফিসগুলো রয়েছে, দূতাবাসগুলো রয়েছে, যেমন কলকাতাতে রয়েছে, আগরতলাতে রয়েছে, দিল্লিতে আছে দূতাবাস, আর অন্য অফিসগুলো কনসুলেট অফিস, তারপর মুম্বাইতে আছে। তো এই জায়গাগুলোতে খুবই পরিকল্পিতভাবে বিক্ষোভ করাচ্ছে, ভারতীয় নাগরিক যারা আছেন বিক্ষোভ করাচ্ছে, এবং সেখানে যারা উগ্রবাদী হিন্দু রয়েছেন তারা শত শত মানুষ একত্র হয়ে সেই বাংলাদেশ সরকারের জন্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ভীষণ রকম বিব্রতকর এবং পরিস্থিতি, মানে অসম্মানজনক একটা পরিস্থিতি তারা তৈরি করে সেগুলো ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে সারা দুনিয়াতে ছড়িয়ে দিচ্ছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমরা বাংলাদেশে অনেকে সমালোচনা করি, কিন্তু তার সম্মানহানি হয়, মর্যাদাহানি হয়, এই ধরনের কাজ আমরা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করিনি। কিন্তু দিল্লি এটা শুরু করে দিয়েছে, প্রচণ্ডভাবে শুরু করে দিয়েছে, এবং এটি নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। এটা বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা খুব সিরিয়াসলি কগনিজেন্সি নিয়েছে। কগনিজেন্সি নিয়ে তারা কি করলো, ভারতীয়দের ভিসা বন্ধ করে দিয়েছে। আগরতলা অফিস, তারপরে দিল্লি অফিস, মুম্বাই অফিস, এই তিনটে অফিস থেকে ভিসা বন্ধ করা হচ্ছে, এবং অন্যান্য কনসুলেট অফিসগুলোও আলটিমেটলি ভিসা বন্ধ করে দিয়েছে বা দিবে। এই হলো অবস্থা। এটা ভারত কল্পনা করতে পারেনি। এর কারণ হলো তারা বর্তমান সরকারকে চাপে ফেলার জন্য এই কয়েকদিন আগে বাংলাদেশের যে ভিসা কার্যক্রম, ভারতীয় ভিসা সেন্টারে, সেটা তারা বন্ধ করে দিয়েছিল। কিন্তু এতে সরকার দমেনি। ফলে কি হলো, ভারত অনেকটা নাকে খত দিয়ে স্বেচ্ছা প্রণোদিত হয়ে সেই ভিসা সেন্টারটি চালু করেছে। এরপরে দিল্লিতে যে ঘটনাগুলো ঘটেছে, কলকাতাতে যে ঘটনা ঘটেছে, আগরতলাতে যে ঘটনাগুলো ঘটেছে, বাংলাদেশ কনসুলেট অফিসের সামনে বা দূতাবাসের সামনে, এগুলোর কড়া প্রতিবাদ, নজিরবিহীন প্রতিবাদ করেছে কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আর এই ঘটনার প্রেক্ষিতে যাকে বলা হয় ভারতীয় রাষ্ট্রদূতকে নজিরবিহীনভাবে ডেকে পাঠানো হয়েছিল। এবং আজকে যখন আমি এই ভিডিওটা করছি, আজকের এই দিনটিতে 23 তারিখে আবার ভারতের যে রাষ্ট্রদূত মিস্টার প্রণয় বর্মা, তাকে ডেকে পাঠানো হয়েছে। তো এত অল্প সময়ের মধ্যে পরপর দুইবার আমাদের মন্ত্রণালয়ে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো, এটি নজিরবিহীন ঘটনা এবং ভারতের জন্য ভীষণ রকম অবমাননাকর। তো সেই যে ভারতে যে অবমাননাকর পরিস্থিতি, সেই পরিস্থিতি একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, যাকে বলা হয় যেখানে ভারতের নিয়ন্ত্রণ থাকছে না। সেটা কিভাবে? ধরুন, আমাদের ইতিমধ্যে আমরা সবাই জানি যে রাষ্ট্রীয় প্রোটোকলে ভারতের যারা এজেন্ট রয়েছেন বাংলাদেশে, তারা সরকারের অতি গুরুত্বপূর্ণ জায়গাতে বসবাস করেন বা সেখানে তারা আছেন। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে সরকারের যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো রয়েছে, সেখানে ভারতের অনেক এজেন্ট আছে, এতে কোনো সন্দেহ নেই। আবার এর কাউন্টারে আমেরিকার এজেন্ট আছে, এর কাউন্টে আবার পাকিস্তানের এজেন্ট আছে। অতি সম্প্রতি সরকারের যে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিবর্তন হয়ে গেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিবর্তিত হওয়ার ফলে সেখানে নতুন যিনি আসবেন, তিনি মূলত আমেরিকান লবির মানুষ। আর আগে যিনি ছিলেন, তিনি মূলত বাংলাদেশের যে সেনাবাহিনী, ক্যান্টনমেন্ট, এই লবির মানুষ। ফলে এখানে একটা মানে কি হলো, মানে আগে যারা ছিল তিনি কি আমেরিকার লোক ছিলেন, না ভারতের লোক ছিলেন, নাকি ক্যান্টনমেন্টের লোক ছিলেন, আর যিনি আসলেন তিনি কার লোক হবেন? এবং নির্বাচনের এই সময়টাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই পরিবর্তন নিয়ে যে কথা শুনছি, এখানে ভারতের একটা বিরাট চাণক্য নীতি আছে। 2 নম্বর হলো যে আমাদের সীমান্ত এলাকাগুলোতে ভারত সৈন্য সমাবেশ করেছে এবং গ্যারিসন তার স্থাপন করেছে, এবং গত এক সপ্তাহে ভারতের প্রথম শ্রেণীর যে সকল পত্রপত্রিকা রয়েছে, তাদের যারা কর্তা ব্যক্তি, তাদের যে পার্সোনাল প্রোডকাস্ট রয়েছে, বড় বড় সাংবাদিক, তাদের নিজস্ব প্রোডকাস্ট রয়েছে, ওখানে যে সকল সোশ্যাল ইনফ্লুয়েন্সার রয়েছেন, আমাদের বাংলাদেশের ইনফ্লুয়েন্সারদের মতো নয়, যারা ভারতের
জাতীয়তাবাদ ধারণ করেন এবং সরকারের প্রতি তাদের যথেষ্ট প্রভাব রয়েছে এবং তারা রাজনৈতিক দলের মুখপাত্র রূপে কাজ করেন। পত্রপত্রিকায় যে জিনিসগুলো সরাসরি লিখতে পারেন না সেগুলো তারা তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে সেটা প্রচার করেন। তো এরকম কিছু পডকাস্টে আমি দেখলাম যে ভারতের পক্ষ থেকে এই সকল যারা ইনফ্লুয়েন্সার রয়েছেন তারা একটি যুদ্ধের স্বপ্ন দেখছেন। বাংলাদেশ ভারতের সঙ্গে একটা যুদ্ধের পরিস্থিতি তারা আন্দাজ করছেন এবং ভারতকে তারা প্রলুব্ধ করছে, দিল্লিকে তারা প্রলুব্ধ করছে যে বাংলাদেশের ব্যাপারে তাদের খুব রাষ্ট্রিক অ্যাকশন নেওয়া উচিত। এগুলো পরিস্থিতি। সেটা কেন, কি কারণে, এটা আরো বিস্তারিত বললে এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। সর্বশেষ যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি সেটি হলো জনাব তারেক রহমান সাহেবের যে দেশে ফেরা, এই দেশে ফেরাকে নিয়ে ভারতের পত্রপত্রিকা টিটকারি শুরু করেছে। তারা বলার চেষ্টা করেছে যে তারেক রহমান সাহেব মূলত দিল্লির গ্রিন সিগন্যাল পেয়ে বাংলাদেশে পদার্পণ করলেন এবং এখানে এটা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। নির্বাচন করা, নির্বাচনে জয়লাভ করা এবং দেশ যেভাবে দক্ষিণপন্থীদের হাতে, জামাতের হাতে নিশ্চিতভাবে চলে যাচ্ছে, সেইখান থেকে তাকে যদি ক্ষমতা লাভ করতে হয় জনাব তারেক রহমান সাহেবকে, তাহলে দিল্লির সাহায্য তার জন্য অনিবার্য। এটা বোঝানোর জন্য ভারতের যে বাংলা ভাষাভাষী লোকদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী যে পত্রিকা আনন্দবাজার পত্রিকা, তারা একটা রিপোর্ট করেছেন জনাব তারেক রহমান সাহেব সম্পর্কে। সেখানে তাকে খালেদা পুত্র হিসেবে, নামটাও বলেনি, খালেদা পুত্র হিসেবে তাকে সম্বোধন করা হয়েছে। এরকম তুচ্ছতাচ্ছিল্যের যে প্রতিবেদন, এটি তারেক রহমান সাহেবকে নিয়ে ইতিপূর্বে কখনো হয়নি। তার নাম, তার পদবি, তার পোর্টফোলিও সবকিছু বাদ দিয়ে এখানে দুটো জিনিস সামনে আনা হয়েছে আনন্দবাজারের দৃষ্টিতে। এক নম্বর হলো তারেক রহমান সাহেবের একমাত্র যোগ্যতা, একমাত্র পরিচয় হলো তিনি বেগম খালেদা জিয়ার পুত্র। এবং এখানে খালেদা জিয়ার পুত্র বলা হয় নাই, আরও যে জিনিসটি হলো তাকে বলা হয়েছে খালেদা পুত্র। মানে জিয়াউর রহমানের যে লিগেসি, সেই লিগেসি থেকে তাকে ডিটাচ করে কেবলমাত্র খালেদা পুত্র হিসেবে তাকে অভিহিত করা হয়েছে। আর দ্বিতীয় শব্দটা হলো যে খালেদা পুত্রের ভারতের বন্ধুত্ব, সহানুভূতি ছাড়া তার আর কোনো উপায় নেই। এখন পরিস্থিতি এমন অবস্থা হয়ে গেছে, সেই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে তাকে ভারতের সঙ্গে সমঝোতা করতেই হবে, তা না হলে তার দল নির্বাচনে জয়লাভ করতে পারবে না, আর নির্বাচনের মাঠে দাঁড়াতেই পারবে না। পুরো পরিস্থিতি এখন দক্ষিণপন্থীদের হাতে চলে গেছে। চীনপন্থী, তারপর তুরস্কপন্থী, পাকিস্তানপন্থী, সৌদিপন্থী, পুরো পন্থী যারা দক্ষিণপন্থী যে ব্লক রয়েছে বাংলাদেশে, তাদের হাতে চলে গেছে। তো এই কারণে সেই দিল্লির সমঝোতা, দিল্লির নির্দেশনা, দিল্লির বন্ধুত্ব, দিল্লির সাহায্য, দিল্লির প্রভাব সবকিছু মেনে নিয়ে তারেক রহমান সাহেব দেশে ফিরছেন, এরকম একটা ইন্ডিকেট আনন্দবাজার পত্রিকায় দেওয়া হয়েছে। আর এটা নিয়ে বাংলাদেশে যারা তারেক রহমান সাহেবের বিরোধী, বিএনপি বিরোধী, তারা কিন্তু কথাবার্তা বলছেন। আর দেখলাম যে কিছু ইনফ্লুয়েন্সার রয়েছেন বা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন, তারা নিরপেক্ষ বক্তব্য দিয়ে ভারতের যে আনন্দবাজার তাদের সমালোচনা করেছে, কিন্তু তারেক রহমান সাহেবের পক্ষে কোনো ন্যারেটিভ তৈরি করেনি। আর তারেক রহমান সাহেবের যে মিডিয়া সেল রয়েছে বা বিএনপির মিডিয়া সেল রয়েছে বা তাদের যারা টেলিভিশনে যান, বক্তব্য দেন, এই বিষয়টা তারা কগনিজেন্সই নেননি। এটা যে একটা ন্যারেটিভ এবং এটা যে বাংলাদেশ ভারত সম্পর্ক, বাংলাদেশের সাথে বিএনপির সম্পর্ক, আগামী নির্বাচনের সাথে বিএনপির সম্পর্ক, এটা যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা তারা বুঝতেই পারেনি। গেল এক। দুই নম্বর হলো যে এই যে ভারত যে চাণক্য নীতি করছে, সময়কে ব্যবহার করে ধরে নিলাম যে এর সঙ্গে বিএনপির কোনো যোগাযোগ নাই, তারেক রহমান সাহেবের কোনো যোগাযোগ নাই, রয়ের সাথে তার কোনো কানেক্টিভিটি নাই, কিচ্ছু নাই, কিন্তু তারা যে ফাঁদ পেতেছে সেই ফাঁদের মধ্যে বিএনপি আলটিমেটলি পড়ে গেছে। এখন এই যে বদনামগুলো ছড়ানো হচ্ছে যে ভারতের সাথে বিএনপির একটা সমঝোতা হয়ে গেছে, ভারতের সঙ্গে, দিল্লির সঙ্গে, মোদির সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের একটা সম্পর্ক হয়ে গেছে, তার প্রেক্ষিতে তিনি এখন বাংলাদেশে আসছেন, এর যে বিরুদ্ধ যে মতবাদটি এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বলাই হয়নি। দ্বিতীয় মতবাদটি তারা বলবেন উনি আসার পরে, যে তারেক রহমান সাহেব যে আসছেন মূলত দিল্লির শর্ত মেনে, আর দিল্লির শর্ত হলো আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে, নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে, অথবা নির্বাচনের পরে বিএনপি যখন ক্ষমতায় আসবে তখন আওয়ামী লীগকে ওয়াক ওভার দিতে হবে এবং আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করতে হবে এবং এই সময়টিতে যা কিছু হয়েছে সবকিছু বাদ দিতে হবে। এবং এই কথাগুলো যাকে বলা হয় যেভাবে প্রচার করা হবে, সেই প্রচারের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করার জন্য মিডিয়া থেকে শুরু করে অন্য কোনো জায়গাতে
বিএনপির শুরু হয়নি। বিএনপি যেটা চেষ্টা করছে সেটা হলো দেশের মূলধারার যে গণমাধ্যম, এখন মূলধারার গণমাধ্যম তো খুব অল্প মানুষ পড়ে। ধরেন প্রথম আলো, ডেইলি স্টার, অন্যান্য পত্রিকা কতজন মানুষ পড়ে, এবং তাদের দ্বারা যারা পাঠক, মানে প্রথম আলোর পাঠক, তারা মরে গেলেও মানে বিএনপিকে সাপোর্ট করবে না। তারা সারা জীবনে বিএনপিকে, আওয়ামী লীগকে, এমনকি জামাতকে, মূলধারা যারা রাজনীতি করেন তাদেরকে ঘৃণা করছে। তো কাজে এই মুহূর্তে মূলত অন্যান্য যে সকল পত্রপত্রিকা রয়েছে, তো দেখলাম যে অন্যান্য যে সকল পত্রপত্রিকা যাদের সমাজে ইনফ্লুয়েন্স রয়েছে, যেমন ধরেন ইত্তেফাক আছে, নয়া দিগন্ত আছে, কালের কণ্ঠ আছে, বাংলাদেশ প্রতিদিন আছে, যুগান্তর আছে, এই পত্রিকাগুলোর মাধ্যমে যে একটা ন্যারেটিভ তৈরি করা হবে, সেই ন্যারেটিভ তৈরি করার মতো না আছে লেখক, না আছে কলামিস্ট, না আছে সাংবাদিক। এখন তারা যেটা চাচ্ছে, তাদেরকে রেডিশনে এনে খাওয়ালো, তাদের দ্বারা তারেক রহমান সাহেবের প্রশংসা করালো, আর এতে মনে করলো যে আসলে হয়ে যাবে, এতে করে পুরো পরিস্থিতি আরো তাদের বিরুদ্ধে চলে যাবে। তো যেটা বলছিলাম যে বিএনপির যারা বিরোধী পক্ষ, তারা যেটা প্রচার করবে সেটা হলো যে ভারত যে শর্ত দিয়েছে তার প্রধান শর্ত হলো আওয়ামী লীগকে পুনর্বাসন করা, শেখ হাসিনাকে ফেরত আনা, ইত্যাদি কাজগুলো। এবং এটা সত্য মিথ্যা ধারে কাছে ব্যাপার না, এই প্রচারণার কারণে দেখা গেল বিএনপির যে সর্বনাশ, রাজনীতির যে সম্ভাব্যতা, এটি একেবারে সমূলে বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আর এরকম ঘটনায় প্রতিপক্ষ নিশ্চিতভাবে আপনি দেখবেন যে কাঁঠাল ভাঙবে বিএনপির মাথায়, কিন্তু ফলাফল যারা কাঁঠালের যে স্বাদ, আহ্লাদ, রস, এসব যাকে বলা হয় গ্রহণ করবে বা খাবে বিএনপি বিরোধী শক্তি, বিশেষ করে জামায়াত ইসলামী। খেলা জমে ক্ষীর হয়ে গেছে, দুধ গরম হয়ে ঠান্ডা হয়ে আবার সর পড়ে গেছে রাজনীতির মাঠে। এখন এই সর আপনি কি সর হিসেবে খাবেন, নাকি ঘি বানাবেন, নাকি মাখন বানাবেন, নাকি এটা বেটে আপনার চোখে মুখে দিয়ে নিজের রাজনীতির জৌলুস যৌবন ফিরিয়ে আনবেন, এটি আপনার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং জানুয়ারি যেদিন ভেনেজুয়েলায় হঠাৎ আক্রমণ চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে এলো আমেরিকার সেনা, ঠিক সেই দিনই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কাম উপপ্রধানমন্ত্রী ইসাক দার গিয়ে পৌঁছলেন বেজিংয়ে, চীনে, এবং 3 থেকে 5 তারিখ, 3, 4, 5 এই 3 দিন তাদের মধ্যে বেশ কয়েক দফা বৈঠক হয়। এবং এই বৈঠকের সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক, কিভাবে এই বৈঠককে চীন এবং পাকিস্তানকে এভাবে কাছে আনলো, আবার একই সাথে ভারতকেও কিভাবে আমেরিকার কাছে নিয়ে গেল, এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে আমেরিকার কিডন্যাপ করার ঘটনায় ভারতের প্রতিক্রিয়া আপনারা সবাই জানেন, বেশ নরম এবং সতর্ক। কেন এত নরম এবং সতর্ক প্রতিক্রিয়া দিল ভারত, এই প্রশ্ন সারা বিশ্ব জুড়ে, যেখানে ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলো আমেরিকার এই কাজের তীব্র নিন্দা করেছে, সেখানে ব্রিক্সের বর্তমান চেয়ারম্যান হয়ে ভারত কেন নিন্দার ভাষা ব্যবহার করলো না, এমন প্রশ্নও উঠছে। তাহলে কি রাশিয়া থেকে দূরত্ব তৈরি করছে ভারত? আমরা এই কথাটা নিয়ে আলোচনা করব যে কি। প্রথম কথা দেখুন, আন্তর্জাতিক রাজনীতিতে ভারত এখন সত্যিকারের জোট নিরপেক্ষ ভূমিকা নিয়ে চলছে। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, এদের সময়ে ভারত যতই বলুক জোট নিরপেক্ষ ছিল, কিন্তু আসলে ভারত ছিল তখন সোভিয়েত রাশিয়ার ব্লকের দিকে ঝুঁকে। ভারতের জাতীয় স্বার্থের পক্ষে কিন্তু এখন যেটা হওয়া উচিত, অর্থাৎ জোট নিরপেক্ষ, আমাদের ভারতের জাতীয় স্বার্থে যেটা ভালো মনে হবে সেটাই করবে ভারত, এই নীতিতে এখন চলছে। এই জন্য কখনো মনে হয় ভারত রাশিয়ার কাছাকাছি, যেমন ধরুন আমেরিকার নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে রাশিয়া থেকে সস্তা ক্রুড অয়েল যখন কেনা শুরু করলো ভারত, কিনতে লাগলো, তখন দেখা গেল সবাই বলেছে
যে ভারত রাশিয়ার দিকে। আবার কখনো ভারতের ভূমিকা এমন যে মনে হবে ভারত আমেরিকার কাছে। ইরান যখন বোমা ফেললো ইরানে যখন বোমা ফেললো আমেরিকা, তখনও ভারত নিন্দা করেনি সেভাবে। আর ভেনেজুয়েলার ঘটনায় ভারতের নরম প্রতিক্রিয়া তো একেবারে সাম্প্রতিকতম উদাহরণ। ভেনেজুয়েলার কাণ্ডে ভারতের এমন অবস্থানের পেছনে বড় কারণ সেটা হচ্ছে, একটা তো হচ্ছে যে অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তা, এর সঙ্গেও দক্ষিণ এশিয়ায় ভারতের নতুন করে জোটবন্দি হওয়াটাও এর একটা কারণ। ভারতের তাই মাদুরোর ব্যাপারে এই মেপে পা ফেলা বা কূটনৈতিক নীরবতার পেছনে তিনটি প্রধান স্বার্থ কাজ করছে। এখানে প্রথমে যাই যে আর্থিক ব্যাপারে ভারতের কি লাভ হবে সেই ব্যাপারটার দিকে প্রথমে যাই। আপনারা জানেন, অনেকেই জানেন, আবার সেভাবে প্রচারিত হয়নি যে প্রায় $1 বিলিয়ন সেটা নিকোলাস মাদুরোর শাসন আমলে ভারতের সরকারি তেল কোম্পানিগুলোর পাওনা ছিল। সেই পাওনাটা নিকোলাস মাদুরো দিচ্ছিলেন না বেশ কয়েক বছর ধরে। সরকার পরিবর্তন হলে এই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা একটা তৈরি হয়েছে। ভারতের যে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন, বিদেশ, এটা মানে সংক্ষেপে যাকে বলা হয় OVL, তারা ভারতের এই OVL মানে অয়েল বিদেশ ONGC বিদেশ লিমিটেড, এরা ভেনেজুয়েলার সান ক্রিস্টোবাল তেল ক্ষেত্রে এদের 40% মালিকানা আছে। 2014 সাল পর্যন্ত লভ্যাংশ বাবদ তাদের পাওনা ছিল প্রায় $536 মিলিয়ন। এর পরবর্তী বছরগুলোতে মাদুরো সরকার কোনো অডিট করতে দেয়নি এবং সেই পাওনা টাকাটাও ভারতকে দেয়নি। সব মিলিয়ে এই বকেয়া বা পাওনার পরিমাণ প্রায় $1 বিলিয়ন, যেটা ভারতীয় মুদ্রায় এখন প্রায় 10,000 কোটি টাকার কাছাকাছি। মাদুরো ক্ষমতায় থাকাকালীন এই টাকা ফেরত পাওয়া অসম্ভব ছিল। এখন আমেরিকার নিয়ন্ত্রণে বা নতুন সরকারে নিষেধাজ্ঞা উঠে গেলে ভারত আশা করছে তারা তেল বিক্রির লভ্যাংশ হিসেবে এই বকেয়া টাকা আদায় করতে পারবে। দ্বিতীয়ত, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যেটা মুকেশ আম্বানির কোম্পানি, এবং অন্যান্য রিফাইনারির একটা বড় স্বার্থ আছে ভেনেজুয়েলাতে। ভারতের তেল কোম্পানিগুলোর জন্য ভেনেজুয়েলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ওই যে ভারী অপরিশোধিত তেল, হেভি ক্রুড অয়েল যেটাকে বলা হয়, সেটা করবার সক্ষমতা ভারতীয় রিফাইনারিগুলোর রয়েছে, অন্য জায়গায় সেরকম নেই। মুকেশ আম্বানির রিলায়েন্স একসময় ভেনেজুয়েলার তেলের অন্যতম বড় ক্রেতা ছিল। আমেরিকার নিষেধাজ্ঞার কারণে মাদুরোর আমলে তারা সরাসরি তেল কিনতে পারছিল না। এখন আমেরিকাপন্থী সরকার এলে নিষেধাজ্ঞা উঠে যাবে এবং রিলায়েন্স আবার কম দামে সরাসরি তেল আমদানি করতে পারবে। আইওসি এবং অয়েল ইন্ডিয়াও তাদের ব্যবসা বাড়াতে পারবে। মনে রাখবেন, ভেনেজুয়েলার যে কারাবোবো 1 যে প্রজেক্ট আছে, সেখানে ইন্ডিয়ান অয়েল এবং অয়েল ইন্ডিয়ার বড় টাকা বিনিয়োগ করা আছে। মাদুরোর সময়ে এই প্রজেক্টগুলো প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, নতুন ব্যবস্থায় এবার আবার চালু হতে পারবে। তৃতীয়ত, চীনের প্রভাব কমানো। মাদুরো সরকারের আমলে ভেনেজুয়েলায় তেলের ওপরে চীনের একচেটিয়া অধিকার ছিল। চীন ভেনেজুয়েলাকে প্রচুর ঋণ দিয়েছিল এবং সেই ঋণের বদলে তারা তেল নিত। ফলে ভারত চাইলেও তেল বা নিজেদের পাওনা টাকা পাচ্ছিল না, কারণ তেল আগে চীনে চলে যাচ্ছিল। এখন আমেরিকা ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নেওয়ায়
চীনের সেই একচেটিয়া প্রভাব খর্ব হবে। ভারত মনে করছে নতুন সরকার চীন থেকে দূরত্ব রাখবে এবং ভারত ও আমেরিকার কোম্পানিগুলোকে অগ্রাধিকার দেবে তেল বিক্রির ব্যাপারে। তাহলে বোঝা গেল কি কেন এই নরম প্রতিক্রিয়া? সহজ কথায় মাদুরো সরকার ভারতের জন্য লাভজনক ছিল না। তারা ভারতের পাওনা টাকা দিচ্ছিল না এবং তেল সরবরাহ করতে দিচ্ছিল না চীনের চাপে। উল্টো দিকে আমেরিকার এই টেক ওভারের ফলে এখন যেটা হবে সেটা হলো ভারত তার $1 বিলিয়ন ফেরত পাবে, রিলায়েন্স ও সরকারি কোম্পানিগুলো আবার সেখানে সস্তায় তেল পাবে, ভেনেজুয়েলায় চীনের দাপট কমবে। আর তাই ভারত সরকার আবেগের বশবর্তী হয়ে মাদুরোর পক্ষে কথা না বলে নিজেদের জাতীয় ও আর্থিক স্বার্থ রক্ষা করার জন্য সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। ভেনেজুয়েলা থেকে তেল আমদানি আবার শুরু হলে ভারত ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক দুই দিক থেকেই লাভবান হবে। রাশিয়ার উপর নির্ভরতায় হ্রাস পাবে। ইউক্রেন অলরেডি রাশিয়ার থেকে প্রায় 30% তেল কেনা, সেটা কম করে দিয়েছে ভারত। ইউক্রেন যুদ্ধের পর থেকে ভারত রাশিয়ার তেলের ওপরে খুবই নির্ভরশীল হয়ে পড়েছিল, কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে পুটিং অল এগস ইন ওয়ান বাস্কেট, অর্থাৎ এক ঝুড়িতে সব ডিম রাখাটা বিপজ্জনক। ভেনেজুয়েলার তেল আসা শুরু হলে ভারত রাশিয়ার ক্রুড অয়েলের উপরে নির্ভরতা কমাতে পারবে। এর ফলে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক আরো মসৃণ হবে, কারণ আমেরিকা দীর্ঘদিন ধরেই চাইছে ভারত যেন রাশিয়ার উপর নির্ভরতা কমায়। আমেরিকার বাণিজ্য শুল্ক, যেটা 2026 সালে ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যবসায়ী মানসিকতার কেউ ক্ষমতায় থাকলে তিনি সবসময় ডিলিং এ বিশ্বাসী, লেনদেনে। ভারত যদি ভেনেজুয়েলার তেল কেনে, যা এখন আমেরিকার নিয়ন্ত্রণে, তাহলে আমেরিকা খুশি হবে। রাশিয়ার থেকে তেল কম কিনবে বলে, তাহলেও আমেরিকা খুশি হবে। এর বিনিময়ে ভারত আমেরিকার কাছে বাণিজ্য শুল্ক বা ট্যারিফ কমানোর যে দাবি যে আলোচনা করছে, সেই আলোচনা ভারতের পক্ষে আসবে। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমেরিকার সঙ্গে, যে মুক্ত বাণিজ্য চুক্তি, এই আলোচনা অনেক দিন ধরে চলছে। ভেনেজুয়েলা ইস্যুতে ভারতের এই নরম অবস্থান এবং তেল কেনার আগ্রহ আমেরিকার জন্য সুবিধাজনক। ফলে ট্রাম্প প্রশাসন ভারতের সঙ্গে এফটিএ স্বাক্ষরের ব্যাপারে আরো নমনীয় হতে পারে। অর্থাৎ ভেনেজুয়েলার তেল ভারতের জন্য আমেরিকার সাথে দর কষাকষির একটা বড় হাতিয়ার হয়ে উঠবে। দ্বিতীয়ত আরেকটা বড় কারণ, অপারেশন সিন্দুর এবং চীনা অস্ত্রের ব্যর্থতা, সেটা প্রমাণ হয়ে গেছে ভেনেজুয়েলাতে। অপারেশন সিন্দুর বা যেটা ভারতের সাথে হলো গত মে মাসে পাকিস্তানের, আবার এরপরে এখন বর্তমানে যে মাদুরোর বিরুদ্ধে যে অ্যাবসলিউট রিজলভ যে প্রোগ্রাম করলো, যা দিয়ে মাদুরোকে তুলে নিয়ে আসা হলো, আমেরিকার সেই অপারেশন, এই অপারেশনে ভেনেজুয়েলার প্রতিরোধ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। মনে রাখবেন, ভেনেজুয়েলাকে মূলত অস্ত্র শস্ত্র সমস্ত কিছু এটা সাপ্লাই করত চীন, যেমন ভাবে পাকিস্তানকে করেছে, যেমন ভাবে বাংলাদেশকে করেছে। সুতরাং চীনা অস্ত্রে এই প্রতিরোধ ব্যবস্থা ভেনেজুয়েলার পুরোপুরি ভেঙে গিয়েছিল। এর ফলে চীনা অস্ত্রের গুণগত মান নিয়ে বড় প্রশ্ন তুলেছে। কেন চীনা অস্ত্র ব্যর্থ হলো ভেনেজুয়েলাতে, যেটা অপারেশন সিন্দুরেও হয়েছিল? কারণ ভেনেজুয়েলা তাদের আকাশ সীমা রক্ষার জন্য চীনের উপরে ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। তাদের হাতে ছিল চীনের তৈরি অত্যাধুনিক বলে দাবি করা রাডার এবং যুদ্ধ বিমান, কিন্তু আমেরিকার অপারেশনের সময় এগুলো কার্যত যে খেলনা প্রমাণিত হয়েছে। JY-27 রাডার যেটা চীন দিয়েছিল, সেটা হেরে গেছে। চীন দাবি করত তাদের এই রাডার আমেরিকার যে স্টিলথ ফাইটার যেসব প্লেন আছে, যুদ্ধ বিমান F-22 বা F-35, সেগুলোর
তাদেরকে ধরতে সক্ষম। ভেনেজুয়েলা এই রাডারগুলোকে তাদের আকাশ প্রতিরক্ষার মেরুদণ্ড বানিয়েছিল, কিন্তু আমেরিকার হামলার সময় এই রাডারগুলো আমেরিকান বিমানকে শনাক্তই করতে পারেনি। ইলেকট্রনিক জ্যামিং এর মাধ্যমে আমেরিকা এগুলোকে অন্ধ করে দিয়েছিল। একে বিশেষজ্ঞরা চীনা প্রযুক্তির বড় বিপর্যয় হিসেবে দেখছেন। ভেনেজুয়েলার বিমান বাহিনীতে চীনের তৈরি K-8 কারাকোরাম বিমান ছিল, কিন্তু আমেরিকার হামলার গতি এবং প্রযুক্তির সামনে এগুলো উঠতেই পারেনি, কোনো প্রতিরোধও করতে পারেনি। VN-4 আর্মার্ড ভেহিকল, মাদুরো ন্যাশনাল গার্ড, তারা চীনের এই VN-4 সাঁজোয়াজ গাড়ি ব্যবহার করত, কিন্তু আমেরিকার ডেল্টা ফোর্সের ঝটিকা আক্রমণের মুখে এগুলো কোনো কাজেই আসেনি। চীন তাদের অস্ত্রকে সস্তা ও সেরা বলে বিশ্ববাজারে বিক্রি করে, কিন্তু ভারতের অপারেশন সিন্দুর প্রথম এবং এবার আমেরিকার অপারেশন রিজলভ প্রমাণ করে দিল যে আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা জ্যামিং প্রযুক্তির সামনে চীনা অস্ত্র একেবারে ভোঁতা। ভেনেজুয়েলা ভেবেছিল তারা নিরাপদ, কিন্তু তাদের চীনা রাডারগুলো আমেরিকার বিমানের অবস্থান ধরতেই পারেনি। এটি ভারতের জন্য একটি বড় স্বস্তির খবর, কারণ পাকিস্তানের হাতেও প্রচুর চীনা অস্ত্র, বাংলাদেশের কাছেও তাই, তাদের এই চীনা রাডার রয়েছে, চীনা অস্ত্র। ভেনেজুয়েলার এই ঘটনা প্রমাণ করে সত্যিকারের যুদ্ধের ময়দানে চীনা প্রযুক্তির উপর ভরসা করাটা কত বড় বোকামি হতে পারে। ভেনেজুয়েলার ঘটনা ভারতের জন্য শাপে বর। একদিকে সস্তা তেল ও আমেরিকার সঙ্গে বাণিজ্যের সুবিধা, আর অন্যদিকে চীনা অস্ত্রের দুর্বলতা, এটা একেবারে প্রমাণিত হয়ে যাওয়া, সব মিলিয়ে এটি ভারতের কৌশলগত অবস্থানের জন্য অত্যন্ত ইতিবাচক। তৃতীয় যে ব্যাপারটি এই ঘটনার ফল আউট, সেটা হলো ইউনূসের বিদায়ের ব্যাপারে ভারতের ভূমিকা এবার আরো প্রবল হবে আমেরিকার কাছে, ভারতের কাছাকাছি হওয়ার ফলে। আর সেজন্যই ভারতের এই নরম প্রতিক্রিয়া। বিরোধী দলগুলো ভারতের, যেমন কংগ্রেস ও বাম দলগুলো, মোদী সরকারের এই অবস্থানের তীব্র সমালোচনা করেছে। বিরোধী দলগুলো বিষয়টিকে দেখছে নীতি ও নৈতিকতার জায়গা থেকে। তারা বলছে আজ ভেনেজুয়েলার সঙ্গে যা হলো, কাল অন্য কোনো দেশের সঙ্গেও তা হতে পারে, তাই ভারতের উচিত এর প্রতিবাদ করা। কিন্তু তারা যে ভেতরে ভেতরে খুশি হচ্ছে এবং আমেরিকার কাছে কিছু প্রত্যাশা করছে, সেই প্রত্যাশাটাও কিন্তু বেরিয়ে এসেছে এই কংগ্রেসেরই একটি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী, কংগ্রেসী মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহানের এবং মল্লিকার্জুন খাড়গে এদের কথায়। তারা খুশির কথাটা মুখ থেকে বার করেও ফেলেছে। ভোটে জিতে ক্ষমতায় আসার সম্ভাবনা নেই, তাই রাহুল গান্ধী ও তার দলবল বলছে মাদুরোর মতো যদি মোদীকে ধরে নিয়ে যায় আমেরিকা, বেশ হয়। তাহলে পাগল আর কাকে বলে? পাগল বলা যায়, দেশের দুশ্মনও বলা যায়। মোদী সরকার ভেনেজুয়েলাকে দেখছে জাতীয় স্বার্থের দৃষ্টিকোণ থেকে। এইবার যে কথাটি নিয়ে শুরু করেছিলাম, সেটা 3 থেকে 5 জানুয়ারি, এই 3 দিন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইসাক দার, তিনি গেছেন চীনে এবং সেখানে তারা একটা বড় সেখানে বৈঠক করেছেন। বেশ কিছু কারণ একটা 3 দেশকে নিয়ে একটা জোট বাঁধছেন তারা। কোন কোন 3 দেশ? চীন, পাকিস্তান এবং বাংলাদেশ। বৈঠকের পরে তারা পাকিস্তানের ইসাক দার, তিনি ফোন করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে এবং সেখানটায় তারা এখন এগোচ্ছে যে মুহূর্তে, কারণ আমেরিকার সমর্থনে ভারত বাংলাদেশে যে কোনো মুহূর্তে বড়সড় কোনো অভিযানে নামতে পারে, সেইটাকে মাথায় রেখে দিয়ে চীনের সাথে একটা ত্রিদেশীয় জোট করেছে। কিন্তু মুশকিলটা হচ্ছে বাংলাদেশ যেমন আমেরিকাকেও
এড়িয়ে যেতে পারবে না, তেমনি পাকিস্তানও এড়িয়ে যেতে পারবে না। আর চীন যদি বাংলাদেশে ভারত কোনো সামরিক অভিযান করে তাহলে চীন এগিয়ে আসতে পারবে না। চীনের অর্থনীতি এবং এখন তার সামরিক ক্ষমতা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে তবু ওই যে ভারত বিরোধিতা, তার জন্য চেষ্টা করছে। 3টে জোট হয়েছে, ইউনূসের সরকার, পাকিস্তান সরকার এবং চীন সরকার। কিন্তু আমেরিকা ভারতের সাথে একেবারে সক্ষম যে আসবে, একদম প্রত্যক্ষভাবে ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে পড়বে, মানে ভারতের সমর্থনে বাংলাদেশে ঝাঁপিয়ে পড়বে, এমন কথা ভাবার কোনো কারণ নেই, তার দরকারও নেই। আমেরিকা শুধু যেটা করবে সেটা ভারতের যে কোনো ব্যবস্থাকেই সমর্থন করে যেতে হবে তাদের। কারণ এই সমর্থন করা ছাড়া তাদের সামনে এই দক্ষিণ এশিয়ায় ভারত ছাড়া তাদের সামনে কোনো গতি নেই। পাকিস্তানকে যতই তোল্লাই দিক পেছন থেকে, তাতে বড় কোনো লাভ হবে না। আপাতত এ পর্যন্ত, ধন্যবাদ।